হৃদমায়ের প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। হৃদের কথাই সত্যি হলো। সত্যি সত্যি সুফিয়া খান মায়ের প্রেগনেন্সির বিষয়টা বিশ্বাস করেনি, করার কথাও না ওনার। মায়া সুফিয়া খানের কাছে ছিল বিগত 2 মাস। হৃদের সঙ্গে চট্টগ্রামে এসেছে সবেমাত্র 1 সপ্তাহ হলো। সুফিয়া খানের হিসাব মতে মায়া 1 সপ্তাহে প্রেগনেন্ট হতে পারে না, হওয়ারও কথা না। তাই রাদিফ যখন ফোন করে সুফিয়া খানকে মায়ের প্রেগনেন্সির কথাটা জানায়, তখন তিনি রাদিফের কথাটা কানেও তোলেননি, বরং মায়ের পেটের সমস্যা কিংবা অন্য কোনো কারণ হতে পারে বলে রাদিফকে সাজেস্ট করলো মায়াকে ভালো ডাক্তার দেখাতে। এতে করে রাদিফ মায়া দুজনেই হতাশ। এত ছলাকলার কোষে তাদের প্ল্যান সাকসেস না হওয়ায় আবারও ভাবতে বসলো নতুন প্ল্যানের সন্ধানে। নিহাল খানের নির্বাচনের কাজে রাদিফ ব্যস্ত থাকায় তার নতুন করে প্ল্যান বানাতে আরো খানিকটা সময় প্রয়োজন। কিন্তু অধৈর্য মায়া যেন ধৈর্যে কুলালো না, বরং অস্থির ন্যায় ড্রয়িং রুমে বসে মাথা খাটালো কি করা যায়, কিভাবে সুফিয়া খানকে খানবাড়িতে ফেরানো যায়। সেই চিন্তায় বিভোর মায়া হঠাৎই ধ্যান ভাঙল নিহাল খানের উপস্থিতিতে। অসময়ে নিহাল খানের উপস্থিতিতে মায়া তৎক্ষণাৎ নিজের মাথার কাপড় টানল। দ্রুততায় উঠে দাঁড়াতে চাইলে নিহাল খান নরম গলায় মায়াকে বাধা দিয়ে বললেন, আপনাকে উঠতে হবে না আম্মু, আপনি বসুন, রেস্ট নিন, আপনার এই সময় রেস্ট প্রয়োজন। মায়া বুঝল নিহাল খান মায়াকে ওর মিথ্যা প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে চলাফেরায় সতর্ক করছেন। মায়ের মনে হঠাৎ তীব্র অপরাধবোধ জাগ্রত হলো। কাল রাদিফের কথা শুনে মায়া ওইভাবে সবাইকে মিথ্যা প্রেগনেন্সির কথা বলা ঠিক হয়নি। একটা বাচ্চা একটা পরিবারের ইমোশন হয়। মায়ার ওইভাবে সবার ইমোশন নিয়ে মিথ্যা কথা বলা ঠিক হয়নি। তবে মায়ার তীব্র অপরাধবোধের মাঝে নিহাল খান মায়ার পাশে বসতে বসতে মায়ার মাথায় স্নেহময় হাত বুলিয়ে বললেন, আজ অনেকটা বছর পর খানবাড়িতে সুসংবাদ পেলাম আম্মু, যেটা শুনে খুব মানসিক শান্তি পেলাম। আল্লাহ আপনার দীর্ঘায়ু করুক। নিহাল খানের কথায় মায়া অপরাধ বোধ তীব্র থেকে তীব্রতর হলো। নিহাল খানকে মিথ্যা প্রেগনেন্সির কথা জানাতে চেয়ে মায়া ভয় গলায় বলতে চাইল, আপনাকে একটা কথা বলি আব্বু। একটা নয়, 10টা কথা বলুন আম্মু, সমস্যা নেই, আমি ধৈর্য নিয়ে শুনবো। নিহাল খানের কথায় মায়া হাসফাস করলো। তীব্র অপরাধ বোধে জড়তায় আমতা করে বলল, আসলে আমি আম্মুকে বাড়ি ফেরাতে। মায়ের অল্প কথায় থামে। মায়া থামে নয়, থামতে হয় নিহাল খানের কথার মাঝে। তিনি মায়াকে শেষ করতে না দিয়ে নিজেই বললেন, আপনার জেদি শাশুড়ি যদি ফিরতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। নিহাল খানের কথায় মায়া চুপ করে যায়। মায়া আর আগ বাড়িয়ে সত্যিটা বলা হলো না, কারণ নিহাল খান ইতিমধ্যেই মনে করেছেন মায়া সুফিয়া খানকে খানবাড়িতে ফেরাতে চেয়ে ওনার কাছে অনুমতি চাচ্ছে, অথচ এটা সত্যি নয়। মায়া নিহাল খানের থেকে অনুমতি নয়, বরং মায়া ওর শ্বশুরকে সত্যি জানাতে চেয়েছিল যে মায়া সুফিয়া খানের জন্য নিজের প্রেগনেন্সির কথাটা মিথ্যা বলেছিল সবাইকে, যাতে করে সুসংবাদ পেয়ে সুফিয়া খান খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু তার কিছুই হলো না। তবে মায়ার এত কিছুর মাঝে একটা জিনিস ভালো হলো যে ওর শ্বশুরের মনোভাব বুঝে ফেলল। নিহাল খান যে নিজের স্ত্রীকে খানবাড়িতে ফেরাতে চেয়ে বেশ আগ্রহী সেটা বোঝা গেল। তাই মায়া নিজের মিথ্যাটা বহাল রেখে সাহস দেখিয়ে নিহাল খানের কাছ থেকে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল, একটা কথা বলি আব্বু, যদি বেয়াদবি না নেন। মায়ের কথায় নিহাল খান স্বাভাবিকের ন্যায় মাথা নেড়ে সম্মতি দিতেই মায়া বেশ সাহস দেখিয়ে নিহাল খানকে বললেন, আপনি আম্মুকে খানবাড়িতে কেন ফেরাচ্ছেন না আব্বু? মায়ের কথায় খানিকটা সময় চুপ করে বসলেন নিহাল খান। হুট করে নিজের গাম্ভীর্যতা ছেড়ে মায়ের সাথে সহজ হতে পারলেন না। তবে মায়ের কথায়
উত্তর দিয়ে নিহাল খান স্বাভাবিক গলায় বললেন, আপনার আম্মু আমার কাছে ফিরতে চায় না তাই। মিথ্যা কথা, আম্মু ফিরতে চান। আপনি কখনো আম্মুকে নিজের কাছে রাখতে চাননি, সেজন্যই আম্মু কখনো ফিরে আসেনি। আপনি ডাকলে অবশ্যই ফিরতেন আম্মু। মায়ের মতো নিহাল খানও হুট করে অস্থির উত্তেজিত হয়ে উত্তর করতে পারল না। তিনি মায়ের বয়সী নন, থাকলে অবশ্যই মায়ের মতন ছটপটিয়ে উঠে নিজের ভেতরকার কথাগুলো প্রকাশ করতেন। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাই ওনার কথা বলতে হবে ভেবেচিন্তে, জায়গা বুঝে। সব জায়গায় সব কথা যেমন বলা যায় না, তেমনি সব আবেগও সবার সামনে প্রকাশ করা যায় না। তাই নিহাল খান চেয়েও মায়ের সম্মুখে কোনো কিছু প্রকাশ করতে পারল না, বরং ভেতরকার কথা চেপে গিয়ে ভারী শ্বাস ফেলে মায়ের কথার উত্তরে বললেন, বাড়ির সবাই যেখানে আপনার শাশুড়িকে ডেকেছে সেখানে আমার কি আলাদাভাবে ডাকতে হবে? নিহাল খানের কথায় মায়া যেন ভুলে বসলো সে ওর সম্মানিত শ্বশুরের সঙ্গে কথা বলছে। মায়া অস্থির ভঙ্গিতে বলল, বাড়ির সবাই আর আপনি কি এক আব্বু? আম্মু রাগ অভিমান আপনার সাথে থাকলে বাড়ির সবাই কেন আম্মুর অভিমান ভাঙাতে যাবে? যেখানে আপনার সামান্য কথায় আম্মু ফিরে আসতো, সেখানে আপনি বছর পর বছর আম্মুকে দূরে রেখেছেন কেন? আপনি চাইলে বিষয়টা অল্পতেই শেষ হতে পারত। আম্মু মানুষটা রাগী জেদি হতে পারে, কিন্তু আম্মু নিজের পরিবারের প্রতি খুবই সেন্সিটিভ, সেটা আমার থেকে আপনি ভালো জানেন। দূরে থেকেও আম্মু আপনার আর এই পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রেখেছে। আপনার উচিত ছিল আরো আগে আম্মুর রাগ ভাঙানো। আপনি আম্মুকে অনেকটা বছর কষ্ট দিয়েছেন আব্বু। মায়ের অভিমানী ভরা কথায় নিহাল খান কেমন পাথরের ন্যায় শক্ত হয়ে বসলেন। মনে অনেক কথা জমে আছে ওনার, কিন্তু সব কথা সবার সামনে বলা যায় না। তাছাড়া মায়া ওনার ছেলের বউ, মানে ওনার মেয়ের বয়সী। বাবা হয়ে মেয়ের সাথে এসব কথা বলা যায় না যায়? নিহাল খান মায়াকে নিজের মনের খবরটা জানাতে পারল না, তবে তিনিও চান ওনার স্ত্রী দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে ওনার কাছে ফিরে আসুক। তিনি মায়াকে এই কয়েকদিনে বেশ লক্ষ্য করেছেন। ওনার স্ত্রী এই মেয়ের বেশ খেয়াল রাখেন। মায়াও শাশুড়ির হয়ে কথা বলে সবসময়। এই যে আজ শ্বশুরের দিকে পর্যন্ত আঙ্গুল তুলেছে শাশুড়ির পক্ষে হয়ে। মূলত এর জন্যই নিহাল খান বিগত কয়েকদিন ধরে সুযোগের সন্ধানে ছিলেন কিভাবে মায়ের সঙ্গে সুফিয়ার ব্যাপারে কথা বলা যায় সেই নিয়ে। মায়া ওনার ছেলের বউ হওয়ায় তিনিও নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে মায়ের সাথে সহজে কথা বলতে পারছিলেন না সংকোচে। তবে আজ সব জড়তা মায়া কাটিয়ে নিল। তাই নিহাল খান মুক্ত মনে মায়াকে বললেন, ওনার অন্তত একটা সুযোগ দেওয়া হোক ওনার নিজের দিকটা সুফিয়ার সম্মুখে প্রকাশ করার। নিহাল খান অনেকটা সময় নীরব থেকে ধীর গলায় মায়ের কথার উত্তরে বললেন, আমাকে একটা সুযোগ দিলে অবশ্যই আপনার শাশুড়ির মান অভিমান ভাঙানোর চেষ্টা করব আম্মু। নিহাল খানের সরাসরি কথায় মায়া যেন চমকে উঠল। না চাইতেও আশার আলো দেখতে পেল দু চোখে। খুশিতে মায়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি? মায়া খুশিতে নিহাল খান সম্মতি দিয়ে বলল, জি, তাহলে আমি যা বলবো করতে হবে আব্বু, ইনশাল্লাহ। নিহাল খানের কথায় বেশ আশ্বস্ত হলো মায়া। সেই দিনের মতন রাদিফের সঙ্গে আবারও যুক্তি করলো কিভাবে কি করবে বাকিটা। অনুসন্ধানে মায়া হঠাৎ হৃদের কথায় মনে হলো শ্বশুরকে ধরে টান দিলে শাশুড়ি অবশ্যই ফিরে আসবে চট্টগ্রামের মাটিতে। মায়া হৃদের কথা অনুযায়ী কাজ করলো। যেহেতু হৃদ আর সুফিয়া খান একই চরিত্রের মানুষ, তাহলে তাদের কর্মকাণ্ডগুলো সেমই হবে। হৃদ যেমন মায়ের বিপদে দিশাহারা হয়ে যায়, একইভাবে সুফিয়া খানও নিশ্চয় নিজের স্বামীর বিপদে দিশাহারা হয়ে যাবে। অন্তত এই বিষয়ে একটা পরীক্ষা করে দেখা দরকার মায়ের। যদি বিষয়টা সত্যি হয় তাহলে নিশ্চয় সুফিয়া খান এবার নিজের রাগ ভুলে খান বাড়িতে পা রাখবেন।
মায়া রাদিফকে নিয়ে নিহাল খানের মিথ্যা হার্ট অ্যাটাকের লম্বা চওড়া একটা জটিল রিপোর্ট বানালো। এর মাঝে একদিন নিহাল খানের দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভার মাঝে হুট করে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই চারপাশে হইচই পড়ে গেল। মন্ত্রী নিহাল খান বেহুশ হয়ে যাওয়াতে রিত সেইখানেই ছিল। তৎক্ষণাৎ বাবাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে যেতে দলের সকলে ভিড় জমালো হসপিটালে। রাদিফ নিহাল খানের সামান্য অসুস্থতাকে কাজে লাগিয়ে সুফিয়া খানের কাছে মিথ্যা রিপোর্ট পাঠালো হার্ট ব্লকের মতন জটিল বিষয়টা দেখিয়ে। দিশেহারা সুফিয়া রিতকে শত কল করেও পেল না, কারণ হৃদের ফোনটা তখন রাদিফের হাতে ছিল। মূলত রাদিফ ইচ্ছাকৃতভাবেই হৃদের ব্যস্ততায় ওর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে সুফিয়া খান হৃদকে কল করে না পায়। হৃদের সর্বদা সত্যি কথা বলার ব্যামো আছে, কখনো কোনো কিছুতে মিথ্যা হৃদকে দিয়ে বলানো যায় না বলেই রাদিফ ভিড়ের মাঝে হৃদের ফোনটা নিজের কাছে রাখলো। যে কোনো সময় সুফিয়া খান নিহাল খানের অসুস্থতার সম্পর্কে হৃদের থেকে জানতে চাইলে কল করবে। তখন যদি হৃদ সত্যিটা সুফিয়া খানকে বলে দেয়, তাহলে আবার মায়াদের প্ল্যান বিফলে যাবে। তাই রাদিফ নিজের করা প্ল্যানটাকে নিয়ে কোনো রকম রিস্ক নিল না, বরং ক্রমাগত নিজের মায়ের কাছে নিহাল খানের জটিলতার বিষয়টি তুলে ধরল। অথচ নিহাল খানের তেমন কোনো জটিলতার রোগ নেই। অঘোর অনিয়মিত খাওয়া দাওয়া থেকে দুর্বলতায় বেহুশ হয়ে গিয়েছিলেন নিহাল খান। ঘন্টা দুয়েক হসপিটালে রেস্ট নিলেই বাসায় ফিরে যেতে পারবেন তিনি। কিন্তু রাদিফ নিজের বাবার সামান্য অসুস্থতাকে একের সঙ্গে এক মিলিয়ে দুই করে সুফিয়া খানের সামনে প্রকাশ করলো, যাতে তিনি নিহাল খানের অসুস্থতার খবর পেয়ে ছুটে চলে আসেন চট্টগ্রামে। হলেও তাই, সুফিয়া খান হৃদকে কলে না পেয়ে আয়নকে কল মেলালো। আয়ন নিহাল খানের জটিলতার খবর পেয়ে সেও তৎক্ষণাৎ জুঁইকে নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। আয়নদের বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানিকের মাঝে সুফিয়া খানের হেলিকপ্টার উড়ল আকাশে। সেবার হৃদের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন হসপিটালে। আজ স্বামীর অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছেন খানবাড়িতে। সেই 15 বছর আগে তিনি এক কাপড়ে খানবাড়ি ছেড়েছিলেন। আজ 15 বছর পর আবারও এক কাপড়ে খানবাড়িতে গিয়ে উঠেছেন। এর মাঝে কেটে গেছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্য। তারপরও কখনো সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যোগাযোগ বা কথা পর্যন্ত বলেননি। হৃদকে নিয়ে 45 দিন লন্ডন শহরে থাকার পরও তিনি কখনো নিহাল খানের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেননি। আর না নিহাল খানকে সেই সুযোগ দিয়েছেন ওনার সাথে কথা বলার। অথচ আজ মায়ার অতিরিক্ত কান্নাকাটি আর রাদিফের বাড়াবাড়ি রকমের রিপোর্ট এক মুহূর্তের জন্য শক্তপোক্ত সুফিয়া খানও ভয়ে থমকে যায়। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে অবশেষে সেই অপ্রিয় মানুষের টানে ফিরতে হয় চট্টগ্রামের মাটিতে। খানবাড়িতে সুখের বসন্ত লেগেছে। দীর্ঘ 15 বছর পর সুফিয়া খানের পা পড়েছে খানবাড়ির আঙিনায়। এই নিয়ে সকলের ভিড় জমেছে সুফিয়া খানের চত্বরে। আরাফ খান, হেনা খান ছেলের অসুস্থতার দুঃখের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন সুফিয়া খানের আগমনে। সেই খবর তিনি দেশ বিদেশের সকল আত্মীয়ের মাঝে ইতিমধ্যে পাঠানো শেষ। হেনা খান নিজের 3 কন্যার সঙ্গে শশীর মাকেও আমন্ত্রণ জানালেন খানবাড়িতে আসার জন্য। আরাফ খান সেই ফাঁকে বাড়িতে আয়োজন করলেন মেজবানের দাওয়াতে। সুফিয়া খানকে ঘিরে শ্বশুর শাশুড়ির এমন উৎফুল্লতার আনন্দটুকু নীরব চোখে দেখলেন সুফিয়া খান। বয়স্ক মানুষ বাচ্চাদের মতন হয়, সেটা আবারও যেন প্রমাণ করলেন আরাফ খান আর হেনা খান।
সোফিয়া খান বাড়িতে ফিরেছেন বিকাল 3টা নাগাদ। এখন সন্ধ্যা 6টা। এর মাঝে পার হলো 3 ঘন্টা। এই 3 ঘন্টায় এই দুইজন মানুষ ওনার হাতে গোটা খানবাড়ির দায়িত্ব দিয়ে বসে আছেন। সার্ভেন্ট থেকে শুরু করে গোটা খানবাড়ির মানুষ ওনার সাথে প্রতিটা কাজের অনুমতি নিচ্ছেন। সুফিয়া খান বেশ বুঝতে পারছেন এসব ওনার শ্বশুর শাশুড়ির কাজ। যে দায়িত্ব তিনি 15 বছর আগে ফেলে গিয়েছিলেন, সে দায়িত্ব যত্ন করে ওনার হাতে আবারও তুলে দিতে চাচ্ছেন তারা, কিন্তু সেটা আর সম্ভব নয়। এই সংসার আর ওনার নয়। এই সংসারের মায়া তিনি আরো অনেকটা বছর আগেই মারিয়ে গেছেন। আজ হয়তো তিনি তাড়াহুড়ো করে চট্টগ্রামে ফিরেছেন, কিন্তু এই সংসারে তিনি আর স্থায়ী হবেন না। আজ বাদে কালই ফিরে যাবেন নিজের গন্তব্যে। তাই তিনি চাচ্ছেন না ক্ষণিকের জন্য শ্বশুর শাশুড়িকে কোনো কিছুতে বাধা দিতে, বরং যেটা যেভাবে চলছে সেভাবেই চলুক। তারা যদি অল্পতে খুশি হন তাহলে হোক, এতে অপরাধের কোনো কিছু নেই। বরং তাদের ভুল ধারণা একটা সময় এমনিতেই ভেঙে যাবে। মনস্তাত্ত্বিক ভাবনায় গম্ভীর সুফিয়া খান হাতের গ্লাসটা ডাইনিংয়ে রাখতে রাখতে তাকালেন অদূরে সোফায় বসা হিনা খানের দিকে। হিনা খান সুফিয়া খানের বাড়ি ফেরার খুশিতে উৎফুল্লতা দেখিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন ফোনে। সুফিয়া খান এক পলক সেই দিকে তাকিয়ে এগোতে চাইলেন সিঁড়ির দিকে। তখনই বাধা দিয়ে ডাকলো কাজের মেয়ে মালা। বললেন, বড় ম্যাডাম, রাতে কি রান্না করব? বাধা পেয়ে পেছনে তাকালেন সুফিয়া খান। মালার কথায় তীক্ষ্ণ গলায় বললেন, আমাকে কেন প্রশ্ন করছো? প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে রান্না করো তোমরা? সুফিয়া খানের কথায় মালা থমথমে মুখে বলল, দাদি বলেছেন আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে, আর নয়তো সবাই না খেয়ে থাকবে, রান্না বন্ধ। মালার কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে এক পলক হিনা খানকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো খানবাড়ির মালির ছেলে কাশিম। সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বললেন, বড় ম্যাডাম, বাজারের এই লিস্টটা দাদাভাই পাঠিয়েছেন আপনাকে দিতে। সুফিয়া খান মালার চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গঠনের কাশিমের দিকে। কাশিমের থেকে কাগজের লিস্টটা হাতে নিয়ে সেদিকে তাকাতে দেখলেন বিশাল আয়োজনের একটা বাজারের লিস্ট। সেটি সুফিয়া খান জানামতে খানবাড়িতে আপাতত কোনো ফাংশন নেই। তাহলে এই লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুঁচকে কাশিমকে বললেন, বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশিম? জি ম্যাডাম, দাদাভাই আপনার বাড়িতে ফেরার খুশিতে এতিম বাচ্চাদের খাওয়াবেন বলেছেন। এই লিস্টটা সেই আয়োজনের। আপনাকে বলেছেন এটা ঠিক আছে কিনা দেখতে। হাতের কাগজটা তিনি সেইভাবে আরো একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার চোখ বুলালেন। মাত্র 3 ঘন্টায় কেমন একটা টান অনুভব হচ্ছে এর ফলে এই ফেলে যাওয়া মানুষগুলোর প্রতি। ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে চাচ্ছেন তারা, অথচ যে সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন। সুফিয়া খান বাজারের লিস্টে বাচ্চাদের জন্য 2 রকমের মিষ্টি জাতীয় খাবার অ্যাড করে দিতে বললেন। কাশিম সেই ফাঁকে আরো একটা কাগজ তুলে দেন সুফিয়া খানের হাতে। গমগমে স্বরে বললেন, ম্যাডাম, এটা হলো খানবাড়ির সকল কর্মচারীদের লিস্ট। মাসের 10 তারিখে আমাদের বেতন দেওয়া হয়। আজ 9 তারিখ, সেজন্যই দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন। সুফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন, আমার কাছে কেন? দাদাভাই বলেছেন আপনি আমাদের বেতন না দিলে আমরা এই মাসে বেতন পাবো না, আর নয়তো আমরা সকল কর্মচারী বেতন ছাড়াই থাকবো নাকি? কাশিমের থমথমে মুখে দিকে সুফিয়া খান তাকিয়ে সেভাবে বললেন, ওকে, কালকে দেওয়া হবে।
কালকে দিয়ে দেওয়া হবে, যাও। কাশেম ছেলেটি চলে যেতেই খানবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হলো রাদীপ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সাথে দেখা করে গিয়েছিলেন, এখন আবারও আশা। সুফিয়া খানি কল করে ডেকেছেন রাদীপকে নিহাল খানের রিপোর্টের জন্য। ভয়ার্থ রাদীপ থমথমে মুখে সুফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিয়ে গম্ভীর সুফিয়া খান সেগুলো নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বললেন, আমার সাথে আসো রাদীপ। ভয়ার্থ রাদীপ থমথমে মুখে সুফিয়া খানের পেছন পেছন হাঁটলো। এর মাঝে পথে দেখা পেল মায়ার সাথে। গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খোঁজে। সুফিয়া খান খানবাড়িতে ফেরার পরপরই মায়া এই শাড়িটা জড়িয়েছে গায়ে শাশুড়িকে খুশি করতে। অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করছিল, তবে এর মাঝে ফাঁকে সে রিতকে বাড়ি ফেরার কথা বলে এলো ফোনে। নিহাল খানের ঘরে প্রবেশ করতে মায়া ভয়ার্থ মুখে রাদীপের দিকে তাকালো। মায়ার মতন করে রাদীপও মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। বেহুশ নিহাল খানের হাতে তখনও ক্যানোলার স্যালাইন চলছে। সুফিয়া খান নিহাল খানের পরপরই রিপোর্টগুলো চেক করলো মনোযোগ সহকারে। যতটা ক্রিটিক্যাল মনে করে সুফিয়া খান পাগল হয়ে চট্টগ্রামে ফিরেছিলেন, তার তেমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদীপের দিকে। ভয়ার্থ রাদীপ কাঁচুমাচু করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো। মায়াও রাদীপের পাশাপাশি দাঁড়ালো থমথমে মুখে। দুই অপরাধী একত্রে। মায়া ও শাশুড়িকে উল্টাপাল্টা বলে চট্টগ্রামে তো নিয়ে এসেছে, এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে মায়াদের জন্য। খানবাড়িতে আসার পরপরই দুইবার রাদীপের থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিলেন সুফিয়া খান, কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদীপ এতক্ষণ রিপোর্টগুলো না দিলেও এখন দিতে বাধ্য হয় সে। সুফিয়া খান হাতে রিপোর্টগুলো দুবার খতিয়েও দেখলো। রিপোর্টগুলো যে ওনার বিশ্বাসে আসেনি সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি দেখেই বুঝতে পারছে রাদীপ। তারপরও সুফিয়া খান রাদীপকে কিছু না বলে হাতে ফাইলগুলো বন্ধ করতে করতে হৃদের খবর নিয়ে জানতে চাইল। হৃদ কই? ভাইয়া মিটিংয়ে, বাড়ি ফিরতে বলো ওকে। জি আম্মু। রাত 11টা পেরিয়ে 12টার ঘরে। হৃদের ব্যস্ততার শেষ নেই। হৃদ এই রাতেও বাসায় ফিরত না যদি না মায়া বারবার ফোন করে হৃদকে বাড়ি ফেরার তাগিদ দিত। নিহাল খানের অনুপস্থিতিতে সবটা হৃদের সামলাতে হচ্ছে বলে হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়েও 4 গুণ হলো। সেজন্যই হৃদ মায়ার সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলে ঠিক করে রেখেছে। 1 সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার সময় নেই কারো। হৃদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাজে ব্যস্ত রেখে সে এরাতে বাড়িতে ফিরেছে একা। রাদীপ অবশ্যই আসিফদের সঙ্গে আছে। হৃদ বাড়িতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ ভাবল মায়া হয়তো ঘুমিয়ে। ক্লান্ত হৃদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল। মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতে সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া। হৃদের মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার পানি। মায়ের গলা পেয়ে খুব স্বাভাবিকভাবেই হৃদ ঘুরে তাকালো। মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে করে লেবু পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো। মায়ের ফর্সা গায়ে সবুজ শাড়িটি যেন ঝলমল করলো হৃদের চোখে। হৃদ একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার মায়ার দিকে তাকালো চোখ সরিয়ে। গোটা শরবতের গ্লাস এক চুমুকে শেষ করলো মায়ের দিকে তাকিয়ে। হৃদের এমন দৃষ্টিতে মায়া হাঁসফাঁস
করে আর চোখে তাকালো সুফিয়া খান হেনা খানের দিকে। বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ল মায়া। এতক্ষণে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান হেনা খানও লক্ষ্য করল হৃদের দৃষ্টি। মা হিসেবে চট করে বুঝে ফেললেন হৃদের ক্লান্তিময় মনোভাবটা। হৃদ পানির গ্লাসটা চেতে রাখতে সুফিয়া খান বলল, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও হৃদ, আমি তোমার খাবার রুমে পাঠাচ্ছি। হৃদ হ্যাঁ না কিছুই বলল না, বরং চলে যেতে গিয়েও মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বলল, তুমি রুমে যাও মায়া, দেখো আমার ছেলের কি প্রয়োজন, আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দেব, যাও। সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইল মায়া। মায়ার ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিং এ বসে খাবে, সে একা রুমে বসে খাবে না। তাছাড়া মায়া হৃদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলার জন্য। সেখানে মায়া যদি হৃদকে নিয়ে ঘরে আলাদা খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? তাছাড়া মায়াও বুঝলো না হঠাৎ করে সুফিয়া খানই বা কেন মায়াকে রুমে পাঠাতে চাচ্ছেন খাওয়ার জন্য, যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করেছে। সেটা কি দেখেনি ওর শাশুড়ি? তাহলে আমি ঘরে খাবো না আম্মু, আমি হৃদ রুমে আসো। হৃদের উচ্চস্বরে ডাকায় থতমত খেয়ে গেল মায়া। সুফিয়া খান শক্ত গলায় বললেন, রুমে যাও মায়া, দেখো হৃদের কি প্রয়োজন। মায়া দাঁড়ালো না, হাতের ট্রে সোফার টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়া ঠোঁট উল্টালো। মায়ের এত তাড়া দিয়ে সবাই রুমে কিসের জন্য পাঠাচ্ছে তা বুঝতে পারছে না। শাশুড়ির ছেলে মাত্রই বাসায় ফিরেছে, সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই মায়া গুছিয়ে রেখে এসেছে। তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কি দরকার? শাশুড়ির ছেলে কি বাবু যে মায়াকে ছাড়া সে একা ফ্রেশ হতে পারবে না? বিরক্তি নিয়ে মায়া রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার পেল। মায়া ঘরের আলো জ্বালিয়ে ঘরটা উজ্জ্বল করতে হৃদকে দেখা পেল না কোথাও। ওয়াশরুমের দরজাও বাইরে থেকে লক করা দেখে মায়া বুঝল হৃদ ওয়াশরুমে নেই। মায়া হৃদকে ডেকে বলল, শাশুড়ির ছেলে আপনি কোথায় আছেন? মায়া এক ডাকে হৃদ বারান্দা থেকে ঘরে এলো। হৃদকে দেখে মায়া আবারও বলল, সে কি আপনি এখনো ফ্রেশ হননি কেন? তোমার সাথে হব তাই। হৃদের সোজাসাপটা কথায় মায়ার কারণটা বুঝল না, বরং হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আমি আপনার সাথে ফ্রেশ হব? যান গিয়ে দ্রুত ফ্রেশ হন, আজ আমরা নিচে খেতে। মায়াকে থামিয়ে হৃদ বলল, আজ কয়দিন? কিসের? মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করলো হৃদকে। মায়ার কথার উত্তর না দিয়ে হৃদ মায়ার চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাসফাস করলো, কিছু বলবে তার আগেই হৃদ বলল, আমার ফোনটা নাও। মায়া বিছানার ওপর থেকে হৃদের ফোনটা দিয়ে হৃদ আসিফের নাম্বারে কল লাগালো। হৃদের কলটা রিসিভ হতে ওপাশের আসিফ কিছু বলার আগেই তার আগেই হৃদ মায়ার চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, সবাইকে বাসায় চলে যেতে বল আসিফ। হৃদের কথায় তক্ষুনি শোনা গেল আসিফের গলার সুর। বলল, ভাই আজকে তো আমাদের জরুরি মিটিং, সব ক্যান্সেল। কিন্তু ভাই আপনার? ফের আসিফকে বলতে না দিয়ে হৃদ বলল, এই রাতে তোর কোনো ডিস্টার্ব চাই না আসিফ, আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলেই হৃদ কল কেটে নিজের ফোন বন্ধ করে দেয়। একইভাবে মায়ের ফোনটাও হৃদ বন্ধ করে দিতেই মায়া আপত্তি জানিয়ে বলল, আপনি ফোন বন্ধ করছেন কেন? কারণ আজ রাতটা আমার, তাই। হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে,
আজ রাতটা আপনার, তাও ফ্রেশ হয়ে আসুন, নিচে খেতে যাবেন, সবাই অপেক্ষা কর। মায়ের কথা শেষ হওয়ার আগেই দরজায় নক করলো কাজের মেয়ে মালা। খাবার ট্রে নিয়ে নরম সুরে বাইরে থেকে ডেকে বলল, ভাবি আপনাদের খাবার বড় ম্যাডাম পাঠিয়েছেন। মালার গলা পেয়ে মায়া সেই দিকে এগোলো। রিত তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরের ইন করা শার্টের ভাঁজ টেনে প্যান্টের উপরে ফেলে কোমরের বেল্ট খুলতে খুলতে তখনই মায়া চাপা দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি খাবার এনেছো কেন মালা আপু? আমরা নিচে গিয়ে খাবো তো। মায়ের কথা শেষ হওয়ার আগেই রিত বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালে তুলে মালাকে আদেশ করে বলল, খাবারগুলো রেখে যা মালা। জি ভাই। হৃদের কথা সম্মতি দিয়ে মালা জায়গায় ছাড়লো খাবারগুলো দরজার সম্মুখে রেখে। মালাকে চলে যেতে দেখে মায়া খাবারের ট্রলি দুহাতে ঠেলে ঘরে প্রবেশ করতেই হৃদ ওয়াশরুমের দিকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল, দরজা বন্ধ করো হৃদ। মায়া দরজা বন্ধ করে খাবার ট্রলি ঠেলে সোফার সম্মুখে রাখলো। হৃদ ততক্ষণে ওয়াশরুমে গোসলে গিয়েছে। মায়া ট্রে থেকে খাবারগুলো নিয়ে টেবিলে রাখতে পুনরায় দরজায় নক করলো মালা। মায়াকে ডেকে বলল, ভাবি নিচে মেহমান এসেছে, আপনাকে নিচে যেতে বললেন দাদি। মালার কথায় মায়া তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেল নিচে। কোথায় থেকে কোন মেহমান এসেছে মায়া জানে না। হৃদ গোসল করার আগেই মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়ে বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুঁইকে দেখতেই আবেগপ্রুত হয়ে উঠে জুঁইকে জড়িয়ে ধরে। আজ কতটা দিন কতটা মাস দেখা হয় না দুই বোনের। হেসে খেলে বেড়ানোর দিনগুলো যেন হঠাৎই চাপা পড়ে যায় বাস্তবতায়। মায়া নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই, বলতে গেলে মায়া নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে না, হৃদ চায় না বলে। সঙ্গে হৃদকে না জানিয়ে আরিফের বাসায় যেতে গিয়েও মায়ার যাওয়া হলো না রাফার জন্য। পরে আর মায়া চেষ্টা করেনি কারোর সাথে যোগাযোগ করার হৃদের অগোচরে। আজ না হয় কাল হৃদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দিবে বলে এটা মায়ার দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ হঠাৎ করে জুয়ের দেখা পেয়ে যেন মায়ার চোখের পাতা ভিজে উঠল সেই পুরনো স্মৃতিগুলো মনে করে। মায়ার ফোঁপানোতে জুইও একইভাবে ফুঁপিয়ে উঠল কান্নায়। আয়ন সবে মিনিট 10 হলো জুঁইকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করেছিল। এর মাঝে মায়ের আগমনে দুই বোনের জড়াজড়ি করে কান্না দেখে সে হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে আমার ছোট শালি সাহেবা যে, তা ভালো আছো? আয়নের কণ্ঠ পেয়ে মায়া জুঁইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দুহাতে চোখের পানি মুছতে মুছতে বলল, জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাদের দেখা পেয়ে ভালো হয়ে গেলাম। তোমার জামাই কই? হৃদের কথা জিজ্ঞাসা করতে মায়া কান্না ভেজা নাক টেনে বলল, উনি রুমে আছেন। আপনারা কখন এসেছেন ভাইয়া? মাত্রই আসলাম, তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল, কিন্তু খালামণিদের জন্য ফ্লাইট মিস করলাম, সেজন্যই রাত হয়ে গেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় হৃদের কাছে যাচ্ছি, কেমন? কথাটা বলে আয়ন সোফা থেকে দাঁড়িয়ে যায় হৃদের ঘরে যাবে বলে। আয়ন চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছনে জুয়ের বরাবর হয়ে নিচু গলায় বলল, আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুই, আমি হৃদের ঘরেই আছি।
জুই মাথায় কাত করে সম্মতি দিতে আয়ন সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মায়া আয়নের কথায় চমকে তৎক্ষণাৎ পাশে তাকাতেই বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো। হৃদের ফুপিরা সকলে উপস্থিত। ফাহাদের মাকেও দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে। পাশাপাশি শশীও বসে মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে। মায়া একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে অস্থির বোধ করল। জড়তা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিতে সুফিয়া খান ডাইনিং থেকে মায়াকে ডাকলো। শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাওয়ার মতন সেই দিকে হাঁটলো জুঁইয়ের হাত চেপে। মায়ার জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টানো হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে। সেই দিন মায়ের বিয়ে দেওয়ার পেছনে ওর পরিবারকে শশীর মাই উস্কেছিল। মুক্তার শ্বশুরবাড়িতে থেকে অপমান করে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছিল শুধু শশীর মার কথায়। আর সেই জেদে মায়ের পরিবার ক্ষেপে গিয়ে মাকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে। মায়া এই বিষয়টা হয়তো হৃদ বা সুফিয়া খানের জানা নেই। তাই মায়া চায়ও না নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কে ঝামেলা হোক। তাছাড়া শশীর মা মায়ার খালা শাশুড়ি হয়। নিজের বোনের বিষয়টা শুনে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন। মায়া চায় না ওর জন্য আর কেউ কষ্ট পাক। বরং যেটা চলে গেছে সেটা মায়ার সয়ে গেছে। পুরনো স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই হয় না। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই মায়া ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সুফিয়া খান বলল, কি হয়েছে, কাঁদছো কেন? সুফিয়া খানের কথা মায়া জুঁইয়ের হাত ছেড়ে দেয়। জুঁইকে সুফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভাঙা গলায় বলল, ও আমার বোন জুঁই আম্মু। মায়ের কথায় সুফিয়া খান এক পলক জুঁইকে দেখে বলল, ও আয়নের বউ। আমি ওকে চিনি, বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু তুমি কাঁদছো কেন? নিজের পরিবারকে মিস করছো বুঝি? সুফিয়া খানের কথায় মায়া থমথমে মুখে জুঁইয়ের দিকে তাকালো। বেখেয়ালি মায়া জুঁইকে কাছে পাওয়ায় এতক্ষণ লক্ষ্য করেনি জুঁইয়ের পরিবর্তনগুলো। নতুন বিবাহিত কাপেলকে দেখতে যেমন লাগে জুঁইকে তেমন লাগছে। জুঁইয়ের সাথে আয়নের সম্পর্কটার কথাটা মায়া জানতো, কিন্তু জুঁই যে আয়নকে বিয়ে করেছে সেটা জানতো না। তাছাড়া যেখানে মায়ের বিয়েটা নিয়ে মায়ের পরিবার আপত্তি ছিল, সেখানে এত সহজে জুঁইয়ের বিয়েতে সম্মতি দিয়ে দিল ওদের পরিবার। বিশেষ করে মায়ের চাচা জুঁইয়ের বাবা কত বিরোধিতা করলো মায়াকে খানবাড়িতে বউ করে পাঠাবে না বলে। সেখানে ওরা নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দিবে। বিষয়টা অবিশ্বাস্যকর লাগলো। মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকিয়ে থাকলে সুফিয়া খান ডাইনিং হতে টিস্যু নিয়ে মায়ার ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে বলল, ছোটখাটো বিষয়ে নিজের মূল্যবান চোখের পানি ঝরাতে নেই মায়া। তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে, আর খানবাড়ির বউরা দুর্বল নয়। হৃদ ওয়াশরুম থেকে বের হতে আয়নকে দেখতে পেল বিছানায় বসে। মায়ের জায়গায় আয়নকে রুমে দেখে হৃদের হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে সূক্ষ্ম নজর ঘোরালো রুমে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদের মেজাজ চটে গেল তক্ষুনি। আয়ন হৃদকে ওয়াশরুম হতে বের হতে দেখে বলল, কিরে ভাই, কোনো কারণ ছাড়া এভাবে রেগে ফায়ার হয়ে যাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনি চটে আছে, সেখানে আবার আয়নের হেয়ালি কথায় হৃদ বিরক্তিতে বলল, তুই আমার রুমে কি করছিস? কি চাই? চাই তো অনেক কিছুই ভাই, কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই, বুঝলি? না। হৃদ বিরক্তি কণ্ঠে উত্তরটা করে হাতে তোয়ালেটা ছুঁড়ে ফেলল সোফায়। যদিও হৃদ
অগোছালো কাজ পছন্দ করে না, তবে মায়ের অনুপস্থিতিতে যেন হৃদের বিরক্তি বাড়ল। আয়ন হৃদের কথায় রসিয়ে বলল, না করলে তো হবে না ভাই, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। তোর নাতে আমরা বাপ ছেলে কেউ রাজি নয়। তাছাড়া তোর মেয়ের জন্ম দেওয়ার আগে ব্যাপারটা ফিক্সড করে রাখলাম, নয়তো তুই যে টেরা লোক, মেয়ের জন্ম দিতে দিতে বেঁকে বসলে আমার ছেলের সাথে বিয়ে দিবি না, বেঁকে বসবি আমার ছেলের সাথে বিয়ে দিবি না বলে। এর জন্যই তোর মেয়ের জন্ম হওয়ার আগেই পাকা কথা সেরে ফেললাম। হৃদের বিরক্তি বাড়িয়ে ঘরে রাদীপ ঢুকতে ঢুকতে আয়নের কথায় আপত্তি জানিয়ে বলল, আয়ন ভাই, তোমার ছেলে রিজেক্ট। খানবাড়ির মেয়ে চৌধুরী বাড়িতে যাবে না, খানবাড়ির মেয়ে খানবাড়িতেই থাকবে আমার ছেলের বউ হয়ে। তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজো। আমার ছেলের সাথে হৃদ ভাই নিজের মেয়ের বিয়ে দেবেন, তাই না ভাই? কথা বলে রাদীপ আয়নের পাশাপাশি বিছানায় বসলো। হৃদ বিরক্ত চোখে সেই দিকে তাকিয়ে আয়ন রাদীপের কথার প্রতিবাদ করে বলল, শোন রাদীপ, ঝামেলা পাকাস না। প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি, সেজন্যই আমারটা গ্রহণযোগ্য, তোরটা নয়। তাছাড়া সিনিয়র আমি আর হৃদ দুইজনেই বিবাহিত, সিরিয়ালে আমি আর হৃদ দুইজনেই বিবাহিত। তুই বিয়ে না করেই ছেলের বউ ঠিক করেছিস কিভাবে? আগে একটা বিয়ে কর, তারপর না হয় ভেবেচিন্তে দেখবো তোর ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু তারপরও হৃদের মেয়ে আমার ছেলের জন্যই ফিক্সড, বুঝলি? তুমি দুর্নীতি করছো আয়ন ভাই। আমার বউ নেই তাতে কি হয়েছে? আব্বু নির্বাচনের পরে আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে নেব। আয়ন ফের রাদীপকে থামিয়ে বলল, তুই আগে বিয়েটা কর, তারপর বুঝবো বাকিটা। এখন বল, মামার রিপোর্টগুলো কই? মামি আমাকে জরুরি তলবে চট্টগ্রামে ডেকেছেন মামার রিপোর্টগুলো চেক করতে। তুই রিপোর্টগুলো নিয়ে আয় যা। আয়নের কথায় রাদীপের উচ্ছ্বাসিত মুখটা মুহূর্তেই চুপসে যায়। এক পলক হৃদের দিকে তাকিয়ে দেখলো ততক্ষণে হৃদ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মাঝে আয়ন হৃদকে ডেকে থামাতে চাইলেও হৃদ থামেনি। রাদীপ হৃদকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজাসাপটা কথায় বলল, আব্বুর রিপোর্টগুলো ফেক আয়ন ভাই। আম্মুকে চট্টগ্রামে ফেরাতে আমি আর ভাবি মিলে এসব প্ল্যানিং করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম। তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যার পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেগুলো রিপোর্টে উল্লেখ আছে। তুমি সেগুলোই আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। এতক্ষণ দুষ্টুমি করা রাদীপ হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতে আয়ন হতবাক গলায় বলল, তুই এসব মিথ্যা প্ল্যানিং করার জন্য আর মানুষ পেলি না রাদীপ? মামিকে এসব মিথ্যা বলে জীবনও পার পাবি তোরা? মামি যে মানুষ, দুদিনেই ধরা পড়ে যাবি তোরা। তখন কি করবি? যখন ধরা পড়বো তখন বুঝবো। আপাতত রিস্ক নিতে চাই না ভাই। আম্মু চট্টগ্রামে ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ। আমি চাই না আম্মু আবার ঢাকায় ফিরে যাক। যেভাবেই হোক আম্মুকে সবার সাথে চট্টগ্রামে রেখে দিতে চাই। তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে সাহায্য করো আয়ন ভাই, বাকিটা আমরা সামলে নেব। রাদীপের কথায় আয়ন প্রশ্ন করে বলল, হৃদ জানে তোদের বিষয়টা? জানে। যদি মামি রেগে যায় তোদের উপরে তখন? হৃদ ভাই আছেন, উনি আম্মুকে সামলে নেবে, আশা করি ঝামেলা হবে না। রাদীপের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরব সম্মতি দিল। বিষয়টা আসলে যুক্তিসঙ্গত। রাদীপের জায়গায় আয়ন হলে সেও এতদিনে বারবার চেষ্টা করত নিজের বাবা মাকে একত্র করার। আয়নের উচিত এ বিষয়ে রাদীপকে সাহায্য করা। আয়ন রাদীপকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। রাদীপকে নিয়ে হৃদের পেছন পেছন সিঁড়ি বয়ে বসার ঘরে যেতে দেখলো উপস্থিত মেহমানদের ভিড়। শশীকে দেখা গেল হেনা খানের সঙ্গে বসতে।
হৃদ ডাইনিং এ সুফিয়া খানের দিকে এগোচ্ছে, যেখানে মায়া জুই দুজনে দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য। দীর্ঘ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকলে বসার ঘরে আড্ডা জমালো আলোচনায়। হৃদ তখন বাইরে গেল আয়নকে নিয়ে। রাদীপ তখন সবে খাবার চেবোচ্ছিল মনোযোগ সহকারে। পাশাপাশি জুই, সুফিয়া খান আর শশীর মা বসে, বাকিরা ড্রয়িং রুমে যার যার মতন করে আড্ডায় মেতে। আশেপাশে মায়া নেই, সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে। শশীর মা সেই দিকে তাকিয়ে মায়ার উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, হৃদের মতন একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়ে বউ করে আনলে কেন আপা? শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলের খাওয়াই বন্ধ হয়ে যায় তখনই। জয়ী, রাধী একে অপরের মুখে চাওয়াচাই করে থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চেবোচ্ছে হাতের চামচে। ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথায় উত্তর দিয়ে বলল, আমি তো জানি শশী মানসিক রোগী, মায়া তো ক্ষণিকের জন্য অসুস্থ ছিল। সুফিয়া খানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শশীর মা। বলল, আমার মেয়ের সাথে তুমি ওই পাগল মেয়ের তুলনা দিচ্ছ আপা? গম্ভীর সুফিয়া খান আগের ন্যায় বলল, তুলনা দিলাম কোথায়, সত্যিটা বললাম। তুলনা দিতে গেলে তো শশী জন্মগত পাগল, তারপরও খানবাড়ির বউ করতে আপত্তি ছিল না আমার। সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে, ওর জন্য কেন আপত্তি করব? সুফিয়া খানের কথায় রাগ নিয়ে উঠে যায় শশীর মা। ওনার চলে যাওয়ার দিকে জুই, রাদীপ দুইজনেই তাকায়। রাদীপ পুনরায় খাবারে মনোযোগ দিলেও জুই বেশ কষ্ট পেল শশীর মায়াকে পাগল বলাতে। যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন, তারপরও জুইয়ের বেশ খারাপ লাগার থেকেই ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাতে দেখল শশীর মা চলে যাওয়ার সময় ইচ্ছা করে মায়ের সঙ্গে লেগে যায়, যাতে করে মায়ের গায়ে পানি পড়ল গ্লাস ফসকে। হতভম্ব মায়া হতবুদ্ধি হয়ে যায় শশীর মায়ের কাণ্ডে। তারপরও মুখ ফুটে কিছু বলল না, বরং নিজের শাড়িটা ঝেড়ে পানি পরিষ্কার করতে চাইলে বেখেয়ালি চোখাচোখি হলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। চমকে ওঠার মতন মায়ের হাতে শাড়ি ছেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো, অথচ হৃদ তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে। হৃদের পাশাপাশি আয়নও দাঁড়িয়ে মায়ের বিষয়টা লক্ষ্য করে হৃদকে কিছু বলবে, তার আগে হৃদ শক্ত চোয়ালের স্থান ত্যাগ করতে করতে হুঙ্কার ছেড়ে মায়াকে ডেকে বলল, হৃদ রুমে আসো। হৃদ ডাকলো, অথচ মায়া জড়তায় হৃদের পেছন যেতে দ্বিধাবোধ করলো উপস্থিত মেহমানদের সামনে। মায়াকে নড়তে না দেখে হৃদ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে ফের শক্ত গলায় হুঙ্কার ছেড়ে বলল, হৃদ রুমে আসো। মায়া আর কোনো দিকে তাকালো না। হৃদের শক্ত গলায় তক্ষুনি দৌড়ালো সিঁড়ি বেয়ে রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ঝেড়ে গায়ে পানি পরিষ্কার করতে চাইল। অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থতমত খেয়ে বসল। মায়ার যাওয়ার সময় রুমে আলো ছিল, এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝল না। অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ড খোঁজ করে হৃদকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি কোথায়? রুমে মায়ের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল মায়া। হৃদের অকস্মাৎ জাপটে ধরায়। মায়া কিছু বলার আগে ওর গলায় মিষ্টি ব্যথায় ঘুমিয়ে উঠল। হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হক চাই হৃদ। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ের শরীরে কম্পন ধরল। মায়া কম্পিত স্বরে বলতে চাইল, আপনি আমাকে। হৃদে মায়াকে বলতে না দিয়ে হৃদ বিচ্ছিন্ন মোহচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে ট্রু লেট। কথা বলতে বলতে হৃদ মায়ার
মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করলো, অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ের উন্মুক্ত কাঁধে দাঁত বসাতেই মায়া ফের গঙ্গিয়ে উঠল। তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান।